পিভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এবং এই কার্ভের মূল অবজেক্টিভটা হচ্ছে কোনো একটা সোলার প্যানেল থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট কিভাবে এক্সট্রাক্ট করা যায় সেইটা জানার জন্য বা সেই ম্যাক্সিমাম পাওয়ারটা বের করে নেওয়ার জন্য আমাদের এই আইভি ক্যারেক্টারিস্টিক্স এবং পিভি ক্যারেক্টারিস্টিক্স কিছু ডেটা আমাদের দরকার হয় এবং যেই ডেটাগুলো নিয়ে আমরা পরে কাজ করে থাকি সেই 5টা ডেটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট বা ম্যাক্সিমাম কারেন্ট, ওপেন সার্কিট ভোল্টেজ বা ম্যাক্সিমাম ভোল্টেজ এবং ম্যাক্সিমাম পাওয়ারের এগেইনস্টের 3টা পয়েন্ট, সেটা হচ্ছে আইএমপি কারেন্ট এট ম্যাক্সিমাম পাওয়ার, ভিএমপি ভোল্টেজ এট ম্যাক্সিমাম পাওয়ার এবং পিএমপি দ্যাট মিন্স পাওয়ার এট ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট। সো যখন কোনো একটা সোলার প্যানেল পারচেস করা হয় তখন সেই সোলার প্যানেলের এগেইনস্টে যেসব ডেটা শেয়ার থাকে সেই ডাটার ভিতরে এই 5টা ইলেকট্রিক্যাল প্যারামিটার থাকবেই এবং এইটার উপর বেস করেই আমরা প্যানেলের সাথে যখন কোনো লোড কানেক্ট করব তখন আমাদেরকে এই পাওয়ারটা এক্সট্রাক্ট করার জন্য আমাদেরকে তার অপারেটিং কারেন্ট এবং অপারেটিং ভোল্টেজ হতে হবে আইএমপি এন্ড ভিএমপি। আচ্ছা, এখন এটা তো আমাদের লাস্ট ক্লাসে ছিল, আমরা আজকে যেখান থেকে শুরু করি সেটা হচ্ছে যে আমরা সোলার প্যানেল থেকে যে ইলেকট্রিক্যাল আউটপুট গুলো পাই সেই ইলেকট্রিক্যাল আউটপুট কি কি কারণে ভ্যারি করতে পারে বা ভ্যারি করে থাকে সাধারণত। অনেক রিজন আছে, এর ভিতর আমরা বেসিক কিছু রিজন নিয়ে ডিসকাস করব। ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ মডিউলস। সো আমরা ওয়ান বাই ওয়ান আসি। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে দ্য ইনফ্লুয়েন্স অফ সানশাইন। This is the main input of the solar panel, which is converted to electrical output. So এই সানশাইন বা সোলার রেডিয়েশনের ভ্যারিয়েশন হলে সোলার প্যানেলের কোন ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়। ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বলতে আমরা 3টা প্যারামিটার বুঝাই, একটা হচ্ছে ভোল্টেজ, কারেন্ট এন্ড দ্য প্রোডাক্ট অফ ভোল্টেজ এন্ড কারেন্ট পাওয়ার। সো এটাও আমরা আসলে এবং আইভি এবং পিভি কার্ভ থেকেই বুঝতে চাচ্ছি। সো আমরা যদি লেফট সাইডের ফিগারটা একটু দেখি, এটা হচ্ছে আইভি কার্ভ। এই কার্ভে কয়েকটা লাইন ড্র করা আছে, কারেন্ট ভার্সেস ভোল্টেজ। লাইনগুলো যেটা রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে রেডিয়েশনের ভ্যালু, ডিফারেন্ট রেডিয়েশনের ভ্যালু। এবং আমরা জানি আমরা রেডিয়েশনের ভ্যালু রিপ্রেজেন্ট করি হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ারে। সো একদম যে কার্ভটা একদম লোয়েস্ট যেটা দেখাচ্ছে যে ব্ল্যাক, এটা হচ্ছে 200 ওয়াট পার মিটার স্কয়ার রেডিয়েশনের এগেইনস্টে কারেন্ট ভোল্টেজের কার্ভটা এরকম। আস্তে আস্তে রেডিয়েশন যখন ইনক্রিজ করবে, দিস ইজ 200, 400, 600, 800 and the topmost is the 1000 watt per meter square রেডিয়েশনের এগেইনস্টে আমরা পাবো। সো আমরা এই কার্ভ দেখে আসলে কি বুঝি, যখন রেডিয়েশন ভ্যারি করে দ্যাট মিন্স আস্তে আস্তে ইনক্রিজ করতেছে অথবা ডিক্রিজ করতেছে, সোলার প্যানেলের কোন ইলেকট্রিক্যাল প্যারামিটার মূলত চেঞ্জ হয়? স্যার কারেন্ট চেঞ্জ হয়। তার মানে রেডিয়েশন যত বাড়বে আস্তে আস্তে করে আমার অ্যামাউন্ট অফ কারেন্ট বাড়তে থাকবে, বাট ভোল্টেজ এসেনশিয়ালি অর ভোল্টেজ রিমেইনস কনস্ট্যান্ট থাকবে। এখন যদি কারেন্ট ইনক্রিজ করে ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে তাহলে প্রোডাক্ট যে পাওয়ার সেটা কি হবে? স্যার বাড়বে স্যার। করবে। তাহলে আমরা রাইট সাইডের ফিগারটা যদি দেখি, যেটা ইজ দ্য পাওয়ার ভোল্টেজ পিভি কার্ভ, আমরা দেখছি 200 এর জন্য এটা 400, 600, 800 and 1000। দ্যাট মিন্স পাওয়ার আস্তে আস্তে করে বাড়ছে। সো রেডিয়েশনের সাথে ডিরেক্টলি ইফেক্ট হচ্ছে কারেন্টের। Lower the irradiance is lower the current output and voltage essentially remains constant. Next one আমরা আসি, effect of temperature of cell. যেহেতু সোলার প্যানেলকে একটা এক্সপোজ প্লেসে রাখতে হয়
টু গেট দ্য ম্যাক্সিমাম রেডিয়েশন, এবং সানলাইট তার যেমন এনার্জি আছে অ্যাজ ওয়েল অ্যাজ তার কিন্তু একটা ওয়ান টাইপ অফ এনার্জি ফর্ম কিন্তু থার্মাল এনার্জিও আছে, হিট। এখন যখন প্যানেলটাকে এক্সপোজ অবস্থায় রেখে দেওয়া হয় ফ্রম মর্নিং টু নুন, এন্ড নুন টু ইভিনিং, আস্তে আস্তে কিন্তু সোলার প্যানেলের উপরে যখন রেডিয়েশনের ইন্টেন্সিটি বাড়তে থাকে তার টেম্পারেচারও কিন্তু বেড়ে যায়। এখন টেম্পারেচারের ইফেক্ট হলে সোলার প্যানেলের কোন ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর চেঞ্জ হবে? আমরা যদি লেফট সাইডের ফিগারটা আবারও দেখি, আইভি কার্ভ, একদম রাইট মোস্ট যে কার্ভটা আছে ডান দিকের, এটা হচ্ছে যদি টেম্পারেচার হয় -25°C। এটা সাধারণত কোল্ড ক্লাইমেটে যারা দেশ তাদের হয় 25, এরপর এটা হচ্ছে 0°, এটা হচ্ছে +25, +50, এন্ড দ্য লেফট মোস্ট একদম বাইরের দিকে যেটা আছে সেটা হচ্ছে +75। দ্যাট মিনস এই দিক থেকে আস্তে আস্তে করে ডান থেকে বাইরে আস্তে আস্তে করে টেম্পারেচার বাড়তেছে 25 করে। তাহলে সোলার প্যানেলের কোন ইলেকট্রিক্যাল আউটপুট চেঞ্জ হবে? ভোল্টেজ। ভোল্টেজ। তাহলে টেম্পারেচার যত বাড়বে আস্তে আস্তে করে ভোল্টেজ ড্রপ করবে না ভোল্টেজ ইনক্রিজ করবে? স্যার ভোল্টেজ কমবে। ভোল্টেজ ড্রপ করবে, রিডিউস হবে, ডিক্রিজ করবে। আচ্ছা, এবং এখানেও একই জিনিস, কারেন্ট রিমেইনস কনস্ট্যান্ট, কারেন্ট ফিক্স থাকছে, শুধু ভোল্টেজের অ্যামাউন্ট আস্তে আস্তে করে কমে যাচ্ছে যদি টেম্পারেচার বেড়ে যায়। এখন তাহলে পাওয়ারের কি হবে? কারেন্ট কনস্ট্যান্ট, ভোল্টেজ ড্রপ করছে, তার মানে পাওয়ারও আস্তে আস্তে করে ডিক্রিজ করবে। সো দিস ইজ দ্য পিভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এখান থেকে আস্তে আস্তে করে পাওয়ার কমে যাবে, মানে টেম্পারেচারের সাথে ডিরেক্টলি ইফেক্ট হচ্ছে ভোল্টেজের। যত বেশি আমাদের টেম্পারেচার বেড়ে যাবে, as the module operating temperature increases, module voltage drops while current essentially holds still. এটা মডিউল ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভ্যারি করে, ইন জেনারেল ক্যারেক্টারিস্টিক্সটা বোঝার চেষ্টা করা হলো এভাবে। নেক্সট ওয়ান আমরা আসি, নাম্বার অফ সেলস ইন দ্য মডিউল। মডিউলে সেল নাম্বার যদি চেঞ্জ হয় তাহলে কি হবে? আমরা যখন মডিউল দেখেছিলাম, এটা হচ্ছে একটা প্যানেল বা মডিউল, এখানে কিন্তু অনেক সেল থাকে, 10টা 20টা 15টা, ডিপেন্ডস অন দা পাওয়ার রিকোয়ারমেন্ট, কতটুকু পাওয়ার আমি মডিউল থেকে জেনারেট করব। তো এখন এই মডিউলে সেল নাম্বার বাড়লে বা কমলে কি হবে? যদি আমি সেল বাড়াই বা সেল কমাই তাহলে ইলেকট্রিক্যালের কোন আউটপুটটার ভ্যারিয়েশন হবে? স্যার সেল বাড়লে Voltage। পাওয়ার বাড়বে আর সেল কমলে পাওয়ার কমবে। আচ্ছা, আগে আমরা ভোল্টেজ কারেন্টের ব্যাপারে আসি। ভোল্টেজ বাড়বে স্যার সেল বাড়াইলে, আর সেল কমাইলে ভোল্টেজ কমবে। যদি স্যার সেল বাড়াইলে ভোল্টেজ কমে, সেটাও তো কমতেও তো পারে নাকি? না, সবসময় বাড়বে? কানেকশনের উপরে স্যার ডিপেন্ড করবে স্যার, মানে সিরিজলি কানেক্টেড না প্যারালালি। যদি সিরিজে কানেক্টেড থাকে সেক্ষেত্রে স্যার ভোল্টেজ বাড়বে, আর যদি প্যারালালি কানেক্ট করি সেক্ষেত্রে কারেন্ট বাড়বে। তার মানে সেলগুলো আমরা কিভাবে কানেকশন দিচ্ছি তার উপর ডিপেন্ড করবে। সেল যদি আমরা সিরিজে কানেক্ট করি ভোল্টেজ বাড়বে, কারেন্ট কনস্ট্যান্ট থাকবে। আর সেল যদি আমরা প্যারালালি বাড়াই তাহলে ভোল্টেজ কনস্ট্যান্ট থাকবে, কারেন্ট বাড়বে। ইট ডিপেন্ডস যে নাম্বার অফ সেল আমি কিভাবে বাড়াচ্ছি। তাহলে নাম্বার অফ সেল ডিপেন্ড করবে কানেকশন প্রসিডিউরের উপরে, ভোল্টেজ বা কারেন্ট কোনটা বাড়ছে। এটা হচ্ছে আরেকটা। সো আমরা বলছি যে কি কি ফ্যাক্টরের কারণে ইলেকট্রিক্যাল আউটপুট গুলো চেঞ্জ হয়। নাম্বার 4, ইফেক্ট অফ সেল এরিয়া। সেলের এরিয়া বাড়ালে বা কমালে কি হবে? আমি এতক্ষণ বলছি নাম্বার অফ সেল, কিন্তু সেলের এরিয়া, যেমন এখানে 4টা সেল আছে, আমি যদি এমন করলাম যে এই পুরা এরিয়া মিলেই এরকম সাইজের এক একটা সেল করলাম। আচ্ছা, সেলগুলো না আসলে কিভাবে হয়? আমরা যদি আমাদের দেশের কথা চিন্তা করি, আমাদের দেশে কিন্তু সোলার প্যানেল অ্যাসেম্বল করা হয়। অ্যাসেম্বল মানে হচ্ছে আমরা বাইরে থেকে এরকম এনপিএন জাংশনের এন টাইপ পি টাইপের সোলার সেল কিনে নিয়ে আসি। শুধু সেলের কথা বলছি আমি,
প্লেন শিটের মতো। আনার পরে আমি ধরো একটা 50 ওয়াট পিকের প্যানেল বানাবো। তখন আমি ক্যালকুলেশন করে বের করি যে 50 ওয়াট পিকের প্যানেলের জন্য আমার কত সাইজের কয়টা সেল লাগবে, সেই অনুযায়ী আমি সেলকে মেশিন দিয়ে কেটে নিই এইভাবে। এখন হতে পারে যে ধরো এখানে 2/1 সেন্টিমিটার স্কোয়ারের এক একটা সেল হতে পারে, 2/2 সেন্টিমিটারের স্কোয়ারের হতে পারে, যে কোনো কিছুর হতে পারে। এটা ডিপেন্ড করবে ইসের উপরে। এবং কেটে সবগুলোকে জোড়া দেওয়ার পরে এরপরে আমি এই যে উপরে কন্টাক্ট দিই, তারপরে গ্লাস কভার দিই, সবকিছু দিয়ে লেমিনেটিং করি। এই প্রসেসটা পুরাটাই বাংলাদেশে করা হয়, কিন্তু বাংলাদেশে যেহেতু সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নাই, এই জন্য আমরা সেলটা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা হয় না বা যায়ও না। তো এখন আমি এখানে ধরো এখানে 4টা সেল, মানে এক একটা সেলের ধরো এরিয়া হচ্ছে 1/1। এখন আমি বানাইলাম হচ্ছে 2/2, মানে এক একটা সেলই অনেক বড় হবে। তাহলে ইলেকট্রিক্যালের কোন প্যারামিটার চেঞ্জ হবে? স্যার কারেন্ট চেঞ্জ Current. হবে, কারেন্টের পরিমাণটা বাড়বে। কি হবে? বাড়বে। সেল এরিয়া যত বাড়বে, রেডিয়েশন সেলের উপরে তত বেশি রিসিভ হবে, আর রেডিয়েশন রিসিভ বেশি হওয়া মানেই হচ্ছে কারেন্ট বাড়বে, ভোল্টেজ কনস্ট্যান্ট। তাহলে সেল এরিয়ার উপরে কারেন্টের রিলেশন। এরপরে আমরা আসি হচ্ছে টাইপ অফ সিলিকন। সিলিকন বলতে যেটা বোঝানো হচ্ছে যে সোলার প্যানেল কিন্তু ম্যানুফ্যাকচার করা হয় অনেক ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে। আমরা যেমন দুইটা বেসিক সোলার প্যানেলের নাম শুনেছি, একটা হচ্ছে ক্রিস্টালাইন মডিউল, একটা হচ্ছে অ্যামরফাস মডিউল। তো এখন এটারে ম্যাটেরিয়ালস এর উপর বেসিস করে কিন্তু সোলার প্যানেলের আউটপুট চেঞ্জ হয়। যেমন ক্রিস্টালাইন মডিউলের কিন্তু টেম্পারেচার ইফেক্ট আছে, হোয়ারাস অ্যামরফাস মডিউলের টেম্পারেচার ইফেক্ট নাই। আর তার মানে পলিক্রিস্টালাইন তো শুনছিলাম। হ্যাঁ, মানে এগুলোর হচ্ছে কি অনেক ধরনের প্যানেল আছে, অনেক ধরনের। এই যে দেখো, ফার্স্ট জেনারেশন আছে, সেকেন্ড জেনারেশন আছে, থার্ড জেনারেশন আছে। মানে হচ্ছে ফার্স্ট জেনারেশনে ধরো কোনো একটা ম্যাটেরিয়ালস দিয়ে বানানো হয়েছে, ম্যাটেরিয়ালস কিন্তু বেসিক সিলিকন থাকেই, তার সাথে অন্যান্য কিছু ব্লেন্ড করা হয়। এই যে অ্যামরফাস দেখো, পলিক্রিস্টালাইন দেখো, ক্রিস্টালাইনও আছে কিন্তু, ঠিক আছে। তারপরে ডিসেন্ট্রালাইজ সোলার সেল আছে। মানে এগুলো না আসলে জেনারেশন আপগ্রেড করা মানে সোলার সেলের আসলে একটু এফিসিয়েন্সি ইমপ্রুভ করার চেষ্টা করা হয়, ঠিক আছে। সোলার সেলের এফিসিয়েন্সি যেমন প্রথম দিকে যেগুলো ছিল সেগুলোর এফিসিয়েন্সি অনেক কম, আস্তে আস্তে যখন করে বাড়ানো হচ্ছে, যেমন ক্রিস্টালাইন, সেগুলো একটু এফিসিয়েন্সি বাড়ে। এগুলো আসলে জাস্ট চেষ্টা করা হয় যে এফিসিয়েন্সি মানে এক একটা আপগ্রেড করা জেনারেশন। জন্য বেসিক নামগুলো তোমাদেরকে বলা হচ্ছে। এখন ম্যাটেরিয়ালস অনুযায়ী আরো আরো ডিটেইলস এক্সপ্লেনেশন আসতে পারে নামের, সেটা অন্য জিনিস। তো এটার উপর বেস করেও কিন্তু আউটপুট হবে। অ্যামরফাসে যেমন ভোল্টেজ ড্রপ হবে না, কিন্তু ক্রিস্টালাইনে হয়ে যাবে। তার মানে ম্যাটেরিয়ালস উপর বেসিস করেও আমার ইলেকট্রিক্যাল প্যারামিটার চেঞ্জ হতে পারে। এরপরে আসি হচ্ছে আরেকটা ফ্যাক্টর আছে, যেই ফ্যাক্টরের কারণে সোলার প্যানেলের আউটপুট চেঞ্জ হয়। ফ্যাক্টরটা আমরা একটু ছবি থেকে বোঝার চেষ্টা করি। এটা একটা পিভি মডিউলের কিছু কানেকশন দেওয়া আছে। আমরা অ্যাজিউম করে নিই এটা একটা পিভি মডিউল সেট, এটা একটা, এটা একটা, এটা একটা, এভাবে। তো এখানে দেখতেই পারতেছো পিভি মডিউলের উপরে একটা করে ডায়োড দেওয়া আছে, ডায়োডের সিম্বল। এবং এই মডিউল থেকে যে জেনারেশনটা হচ্ছে সেটা এই যে প্লাস মাইনাস, মানে হচ্ছে ধরে নেই আমরা এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারিটাকে চার্জ করতেছে, এবং এখানেও একটা ডায়োড আছে। এখানে মডিউলের এগেইনস্টে দেখো ডায়োড আছে, এখানে আবার একটা ডায়োড আছে। এখন এই যে ডায়োড গুলো ইউজ করতেছি, এই ডায়োড গুলোর কাজটা কি? কারণ এখানে ডায়োড ইউজ করা মানে হচ্ছে ডায়োড কিন্তু একটা অপারেটিং ভোল্টেজ আছে সোলার প্যানেল থেকে। যখন আমি ডায়োড ইউজ করবো, তার মানে ডায়োডের অপারেটিং ভোল্টেজ ওই ভোল্টেজটা থেকে, জেনারেশন ভোল্টেজ থেকে ড্রপ করে যাবে। তার মানে আমার জেনারেশন যা হচ্ছে ডায়োড কিছু নিয়ে নিবে, বাকিটা আমি পাবো। তার মানে আমার আউটপুট কিন্তু আরো কমে গেল। কেন আমি আসলে এই ডায়োড গুলো ইউজ করতেছি, বা এটার নামটা কি? একটা নাম দেখে বুঝতেছো এটা বাইপাস ডায়োড। বাইপাস কথাটার মানেটা আমরা যতটুকু বুঝি, কি মনে হতে পারে বলো তো দেখে?
স্যার কারেন্ট স্যার ওই লাইন দিয়ে যাবে, মানে বাইপাসের লাইন দিয়ে। কেন আমরা বাইপাসটা কেন ইউজ করি? ধরো তোমার একটা বাইপাস রোড আছে, কেন বাইপাস রোড ইউজ করার দরকার? অল্টারনেটিভ একটা ওয়ে হিসেবে স্যার করার জন্য স্যার, মানে কোনো কিছু অল্টারনেটিভ ওয়েটা কেন দরকার হয়? মনে করো প্রেসার বেশি bypass- পড়ে গেলে স্যার তখন নিরবিচ্ছিন্ন অল্প একটা দূর যাওয়ার জন্য, মানে সংযোগের জন্য, কমিউনিকেশনের জন্য। জি স্যার, এক্সট্রা যাতে জলদি স্যার আরেকটু এই সহজ ধরনের। করার জন্য স্যার। একটু সহজ করার জন্য। সহজ করতে গিয়ে তো এখানে একটা ডায়োড ইউজ করা মানেই তো আমার এখানে পাওয়ার কনজিউম হয়ে যাচ্ছে। আচ্ছা, খেয়াল করো, আমি প্যানেলটা যখন একটা এক্সপোজ অবস্থায় সানলাইটের জন্য রেখে দিব, আমি তো বললাম কিন্তু এই যে এই প্যানেলটা কিভাবে বানানো হয়েছে, এখানে এন টাইপ পি টাইপের সেল, তারপরে কন্ডাক্ট দিয়ে, তারপরে গ্লাস দিয়ে এটা পুরো বসানো হয়েছে। তারপরে তো টেস্ট করে বানানো হলো। কোনো কারণে কেমন হতে পারে, এটা তো আসলে সেমিকন্ডাক্টর, কোনো কারণে কন্ট্যাক্ট কোনো একটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পরে দেখো এইখানকার কোনো একটা সেল বা দুইটা সেল বা তিনটা সেল নষ্ট হয়ে গেল। সবগুলো সেল যদি সিরিজে থাকে, মাঝখান থেকে যদি একটা দুইটা সেল নষ্ট হয়ে যায়, তাহলে কি সিরিজ কানেকশন আর থাকবে? না স্যার, ওপেন সার্কিট হয়ে যাবে তখন। ওপেন সার্কিট হয়ে গেলে কি হলো, আগেরটার সাথে পরেরটা কি আর যোগ হবে, পাস করবে? না না স্যার, পাস করবে না। এটা হচ্ছে একটা উদাহরণ। এটা কয়েকটা কারণে হতে পারে। একটা হচ্ছে নরমাল কন্ট্যাক্ট কোনো কারণে পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে সেল, সেটা যেহেতু এটা ওপেন সারফেসে থাকে, আমরা জানি যে শিলাবৃষ্টি হয়, শিলাবৃষ্টি হয়ে কিন্তু অনেক সময় সোলার সেল ভেঙে যায়। উপরে যতই গ্লাস দেওয়া থাকে, বড় সাইজের বা অনেক ওয়েটের কিছু করলে ভেঙে যেতে পারে, তো ভেঙে গেল মাঝখানে কোনো একটা সেল, সেটার কারণে। আরেকটা হতে পারে যে তুমি এমন এক জায়গায় রাখছো, এর উপর একটু ছায়া এসে পড়ছে, ধরো এইটুকুন জায়গায় ছায়া এসে পড়ছে, এইটুকুন জায়গায় বা মাঝখানে একটু জায়গায় বা কোনো একটা পোর্শন, যেখানে ছায়া এসে পড়তেছে আসলে সেই সেলটা কি আর আসলে অপারেশনে আছে? সেটা তো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তার মানে কিন্তু সেই সেলটা এখন আর কাজ করতেছে না। এইরকম কন্ডিশন যদি হয় তাহলে কি হইতে পারে? এইরকম কন্ডিশন হয়ে গেলে ওই যে সিরিজ কানেকশনে ধরো তুমি 36টা সেল লাগাইছো, মাঝখানের সেল নষ্ট, তার মানে আগেরটা পরেরটা কোনোটাই আমার কোনো উপকারে আসতেছে না। এটাকে ওভারকাম করার জন্য আমরা এখানে একটা ডায়োড ইউজ করি। ডায়োডের কাজটা কি করবে, যখন এই সেলটা অপারেশনে আছে, সে কিন্তু এই ডায়োডটা এখানে পাচ্ছে নেগেটিভ, তার মানে ডায়োডটা ইনঅ্যাক্টিভ বা অফ। আর এই সেলটা যখন অফ হয়ে যাবে, তখন এই ডায়োডটা এখানে পেয়ে যাবে প্লাস, তার মানে এই সেলটাকে সে বাইপাস করে এদিক দিয়ে গিয়ে এখান দিয়ে চলে যাবে। এই কারণে এই সেলের নাম হচ্ছে বাইপাস ডায়োড। এখন এখানে কয়েকটা কোশ্চেন আসতে পারে তোমাদের মনে, সেটা হচ্ছে আমি কি আসলে প্রতিটা প্যানেলের এগেইনস্টে একটা ডায়োড দিব? প্যানেলের তো 36টা সেলের যে কোনো জায়গায় নষ্ট হতে পারে, তাহলে আমি কি করব? আচ্ছা, এখন 36টা সেলের এগেইনস্টে কি প্রতিটার এগেইনস্টে একটা করে ডায়োড দিতে পারবো বলো তো? যে একটা সেল নষ্ট হইলো, ওই সেলটাকে বাইপাস করে যাবে। কি মনে হয়? স্যার কোনো রেশিও কিছুই মনে প্রত্যেকটার হচ্ছে না সাথে আপনাদের? স্যার, প্রতিটার সাথে তো থাকার কথা স্যার, কারণ একটা নষ্ট হলে তো পরেরটার সাথে কানেকশন থাকবে না। একটা প্রতিটার সাথে যদি থাকে, একটা সেল কত ভোল্টেজ জেনারেশন করে? 0.5 ভোল্টেজ। 0.5 ভোল্ট, 0.5 জেনারেশন করতে স্যার একটা ডায়োডের ভোল্টেজ লাগে কত? 0.7 0.7। কি জি স্যার। কাপড় ডায়োড? সিলিকন ডায়োড। স্যার 0.7 ভোল্ট লাগে। তাহলে কি Silicon ডায়োড কাজ করবে? না স্যার, ডায়োড কাজ করবে না। করবে না। না মানে স্যার, প্রতিটা কাজ করবে না। সেলের এগেইনস্টে একটা দিলে আসলে কি আমার কাজ হচ্ছে কোনো? আর তাহলে দুইটার এগেইনস্টে দিতে হবে। এটার এগেইনস্টে যদি দেই, তাহলে জেনারেশন করতেছে 1 ভোল্ট, ডায়োডে নিয়ে নিচ্ছে 0.7, থাকলো কত আমার? 0.3 ভোল্ট। আমার যা জেনারেশন করতেছে সব তো ডায়োডে খেয়ে যাচ্ছে, আমার কিছু থাকতেছে আউটপুটে? না। তাও থাকছে না। এইটা সাধারণত নাম্বার অফ সেলের উপর ডিপেন্ড করে করা হয়। যেমন ধরো আমার 36টা সেল, এখানে কখনো দেওয়া হয় 3টা, কখনো দেওয়া হয় 5টা। নাম্বার অফ সেল ধরো 8টা বা 10টার এগেইনস্টে একটা করে ডায়োড দেওয়া হয়, যাতে ওই 8টা বা 10টার ভিতর একটা দুইটা যদি নষ্ট হয়, তাহলে ওই শুধু 8টা বা 10টা সেল গেল, বাকিগুলান যাতে কাজ করে, কারণ একটা দুইটার এগেইনস্টে দেয়া এফিশিয়েন্ট না।
তো এটা হচ্ছে বাইপাস ডায়োড। এটা কিন্তু এই আমরা যখন প্যানেল বা সেল দিয়ে প্যানেল মানে লেমিনেট করে ফেলি, সেটার সাথে কিন্তু ডায়োড থাকে না। ডায়োডের কানেকশনটা পরে দেওয়া হয়। তোমরা যখন একটা বড় প্যানেল পেছনে উল্টাবা, দেখবা পেছনে ডায়োড আছে। এটা কিন্তু সেলের ভেতরে কিছু না, এটা আলাদা করে পরে কানেকশন দিয়ে দেওয়া হয়। আচ্ছা, আর একটা আছে ব্লকিং ডায়োড। বলো তো এই ডায়োডটার কি কাজ হতে পারে? তার কারেন্ট উল্টো দিকে পাস করতে পারবে না। কি কারণে কারেন্ট উপরের দিকে পাস করার দরকার হইলো? সোলার হ্যাঁ। সিস্টেমটা তো আমাদের ট্রান্সমিশন লাইনের সাথে মানে আমাদের মেইন লাইনের সাথেই দেওয়া থাকে। হ্যাঁ। তো ওখানে তো স্যার হাই কারেন্ট থাকে। তো যখন সানলাইট এসে পড়ে, তখন সানলাইটের এসে পড়ার কারণে সোলার সেল সোর্স হিসেবে কাউন্ট হয়। সোলার সেল, দেখো এটা আমাদের সিস্টেমে কিন্তু সোর্স হচ্ছে সোলার সেল আর লোড হচ্ছে ব্যাটারি ইনিশিয়াল অবস্থায়। তার মানে সোলার সেল জেনারেট করে আর সেই জেনারেশনটা স্টোর হয় কোথায়? ব্যাটারিতে বা আমাদের লোডে। যখন সোলার সেল জেনারেশন করে না, ধরো রাতের বেলায় বা দিনের সময় পরে মেঘ আছে, জেনারেশন করতে পারতেছে না, তখন কি হয়ে যায়? এই যে ব্যাটারিটা আছে বা লোডটা আছে, সে আসলে সোর্স হিসেবে কাউন্ট হয়ে যায়, কারণ তার কাছে এনার্জি আছে। আর সে তখন সোলার প্যানেলকে লোড হিসেবে চিন্তা করে ফেলবে। তখন সে কি করবে? চেষ্টা করবে। তাহলে একটা সময় সোলার প্যানেল সোর্স, ব্যাটারি লোড হয়ে যায়, আবার এটা রিভার্সও হয়ে যায়। তাহলে এখন উপায় কি? উপায় হচ্ছে আমি এখানে একটা ব্লকিং ডায়োড ইউজ করব। ব্লকিং ডায়োডের কাজটা কি? ব্লকিং ডায়োডটা হচ্ছে যখন সোলার প্যানেল জেনারেশন করতে পারছে না বা করবে না, তখন যেন ব্যাটারি বা লোড সোলার প্যানেলকে থ্রুতে ডিসচার্জ না করে বা করতে না পারে। এই কারণে আমি একটা এখানে ব্লকিং ডায়োড ইউজ করতেছি। দ্যাট মিন্স এদিক থেকে এদিকে আসবে, কিন্তু এদিক থেকে এদিকে উল্টা যেতে পারবে। তো এই যে অ্যাডিশনাল যে ডায়োড আমি ইউজ করি একটা টোটাল সোলার প্যানেলে বা সোলার সিস্টেমের এগেইনস্টে, এই কারণেও কিন্তু আমার যে ডেজায়ার্ড আউটপুট আসার কথা তার থেকে কিছুটা কম পাই। সো আমি এখানে শুধু বেসিক ফ্যাক্টর গুলো ডিসকাস করলাম, যে আমরা কি কি ফ্যাক্টরের কারণে আমাদের ইলেকট্রিক্যাল আউটপুট গুলো ইনক্রিজ অথবা ডিক্রিজ করে থাকে। এগুলো ডেসক্রিপশন এখানে লেখা আছে, তোমরা একটু পড়লেই বুঝতে পারবা। আমরা পরে যেটায় আসি, ওই একই আইভি কার্ভ থেকেই আসি। আইভি কার্ভ থেকে আসলে সবকিছু বের করা হয়। আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে আমরা দুইটা ইলেকট্রিক্যাল প্যারামিটার আবার বের করি। এর ভিতর একটা ইলেকট্রিক্যাল প্যারামিটার হচ্ছে ফিল ফ্যাক্টর। আমরা যেমন ইলেকট্রিক্যাল সিস্টেমের মানে কন্ডিশন কেমন এটা পাওয়ার ফ্যাক্টর দ্বারা বুঝতে পারি, পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু দেখে, সোলার প্যানেলেরও ফিল ফ্যাক্টরের ভ্যালু দেখে বুঝতে পারি এই সোলার প্যানেলটা ভালো কি খারাপ। যেমন তুমি মার্কেটে গেলা, মার্কেটে গিয়া 5 রকমের প্যানেল দেখলা, 5 রকমের প্যানেলের আইভি কার্ভের ভ্যালু দেখে তুমি ডিফাইন করে বলতে পারবা যে 5 প্যানেল থেকে কোন প্যানেলটা বেস্ট, তার থেকে কোনটা একটু মডারেট, তারপরে কোনটা একদম সবচেয়ে খারাপ। সেটা কিভাবে করা যেতে পারে? ফিল ফ্যাক্টরটা হচ্ছে, একটু খেয়াল করো, একটা সোলার প্যানেল থেকে ম্যাক্সিমাম কত পাওয়া সম্ভব আর অ্যাকচুয়ালি কত পাচ্ছি তার রেশিও। ম্যাক্সিমাম কত পাওয়া সম্ভব, একটা সোলার প্যানেলের ম্যাক্সিমাম কারেন্ট কোনটা, আইএসসি, আর ম্যাক্সিমাম ভোল্টেজ কোনটা, ভিওসি। তাহলে এই দুটাকে মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে আইডিয়াল কেস। দেখো বাইরের পিঙ্ক এরিয়াটা, আর অ্যাকচুয়ালি পাচ্ছ কোনটা, আইএমপি আর ভিএমপি। এটা হচ্ছে এই যে ভেতরের ডার্ক কেসটা। তুমি যদি এই দুইটা রেশিও করো, আইএমপি ইন্টু ভিএমপি ডিভাইডেড বাই আইএসসি আর ভিওসি, তাহলে তুমি পেয়ে যাওয়া ফিল ফ্যাক্টরের ভ্যালু।
কারণ এটার ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে 1 আর মিনিমাম 0। এখন তুমি তোমার কাছে ধরো দুইটা প্যানেল আছে, তুমি দুইটা প্যানেলের ডাটা শিট থেকে যে ভ্যালুটা সেই ভ্যালুটা পুট করে বা বসায় দেখলা এটার এরকম আসতেছে, একটা এরকম আসতেছে। সো দেখে তুমি নিজে বুঝতে পারবা কোন প্যানেলটা দুইটার থেকে বেটার। সো ফিল ফ্যাক্টর is the ratio of VMP IMP product and VOCIS divided by VOCIS. So solar প্যানেলের রেটিংও তুমি এটা দিয়ে করতে পারো যে সোলার প্যানেল ভালো না খারাপ। এটার জন্য তোমাকে খুব কষ্ট করে কিছু করতে হবে না, ডেটা শিট দেখেই তুমি বের করে আনতে পারবে। আরেকটা হচ্ছে এফিসিয়েন্সি সোলার প্যানেলের। তাহলে এফিসিয়েন্সি ইকুয়াল টু আমরা জানি ইনপুট ওভার ইউজফুল আউটপুট, সরি ইউজফুল আউটপুট ওভার ইনপুট, আমি ভুল বলেছি। ইউজফুল আউটপুট এটা উপরে থাকবে আর ইনপুট হচ্ছে নিচে। তাহলে ইনপুট সোলার প্যানেলের ইনপুট হচ্ছে রেডিয়েশনের ভ্যালু, সেটা তো আমরা দিতেই পারি ওয়াট পার মিটার স্কয়ার যেটাই হোক। আর আউটপুট আমরা কত পাচ্ছি ইউজফুল আউটপুট, সোলার প্যানেলের ইউজফুল আউটপুট কোনটা ভিএমপি আইএমপি, ভিএমপি আইএমপি এটা হচ্ছে ইউজফুল আউটপুট আর ডিভাইডেড বাই টোটাল ইনপুট, এই দুটো রেশিও করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সোলার প্যানেলের এফিসিয়েন্সি। সো এই দুটো ইকুয়েশন ফিল ফ্যাক্টর বা এফিসিয়েন্সি এটা আমরা ইউজ করব যখন আমাদের লাগবে যে সোলার প্যানেলের বিভিন্ন ইলেকট্রিক্যাল প্যারামিটার বের করার জন্য। এবং সবকিছুই আসলে ওই যে আমাদের 5টা ইলেকট্রিক্যাল প্যারামিটার আমরা পড়ে আসছি আইভি এবং পিভি কার্ভ থেকে, সেখান থেকেই আসবে। এইটা খুব বেশি ডেসক্রাইব করার মতন কিছু না, এটা আসলে যেটা বোঝাতে চাচ্ছে যদি আমরা সিরিজে কানেক্ট করি তাহলে ভোল্টেজ ইনক্রিজ করে কারেন্ট কনস্ট্যান্ট থাকে, প্যারালালি ইনক্রিজ করলে ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে কারেন্ট অ্যাড হয়ে যায়, সেইটার একটা অ্যানালজি করা হয় সিরিজ প্যারালাল কানেকশনের। এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে সোলার সিস্টেমে প্যানেলগুলো সিরিজ এবং প্যারালাল বোথ কম্বিনেশনে থাকতে পারে টু মিট দ্য পাওয়ার রিকোয়ারমেন্টস। ফর এক্সাম্পল এখানে 4টা করে মডিউল বা প্যানেল সিরিজে আছে এবং এইরকম 3টা করে সেট আবার প্যারালালি আছে। এইভাবে করে আমি টোটাল পাওয়ার রিকোয়ারমেন্টস ফুলফিল করছি। এই কারণে এটাকে বলা হয় 4S 3P কনফিগারেশন। মানে হচ্ছে 4S means 4 parallel in series and 3P means 3 in parallel. টোটাল আসলে এখানে আছে কিন্তু 12টা। তাহলে তোমাকে যদি বলা হয় যে 12টা মডিউল 4S into 3P কনফিগারেশনে কানেক্ট করো, এটার একটা ডায়াগ্রাম ড্র করো, তখন কিন্তু তোমাকে আসলে কানেকশনটা এরকম হবে। 4S into 3P যদি তোমাকে ড্র করতে বলা হয়, অথবা 12টা মডিউল তোমাকে বলা হলো যে এইভাবে ড্র করে দেখাও, সেটা কিভাবে করবে। আমরা এরকম কিছু ডায়াগ্রাম বা ডিজাইন পরের দিকে আবার দেখব, এটা জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখা। এই টাইপের ডায়াগ্রামে কি স্যার যে সাথে সবকটাতে ওইভাবে ডায়োড দিয়ে দিয়ে দেখাতে হবে? না না, ডায়োড দিয়ে জাস্ট বাইপাস ডায়োড এসে যাওয়ার জন্য বোঝানো হয়েছে, ডায়োড কানেকশনটা আমাদের জন্য জরুরি না, আমাদের এই ডায়োডটা বাদ দিয়ে দাও। ডায়োডটা জাস্ট ওই যে বাইপাস ডায়োড বা ব্লকিং ডায়োডের জন্য বোঝানো হয়েছে, এটা জরুরি না। জরুরি হচ্ছে আমি 4S 3P কানেকশনটা বুঝি কিনা। জি স্যার। এটা কিন্তু একই ভাবে আসবে আবার ব্যাটারির ক্ষেত্রে, কারণ ব্যাটারিতেও কিন্তু ব্যাটারিতে তোমার পরে পাওয়ার আবার ব্যাটারি থেকে কিন্তু আবার পরে লোডে যাবে। তার মানে ব্যাটারি সব সিরিজে লাগাই দিলা তাহলে কিন্তু হবে না, ব্যাটারিকেও কিন্তু আবার সিরিজ প্যারালাল করতে হয়, সেটাও একই রকম। আমরা এরপরে আসি হচ্ছে অ্যাডভান্টেজেস অফ ফটোভোল্টাইক সিস্টেম। জাস্ট কিছু
বেসিক কথাবার্তা, কেন আমরা ফটোভোল্টাইক সিস্টেম ইউজ করে থাকি। এটার যেহেতু কোনো মেইনটেনেন্স মুভিং পার্ট নাই, সোলার সিস্টেমে দেখেছো সবকিছুই ফিক্সড, এটা লাইফ টাইম অনেক বেশি, মোর দ্যান 20 ইয়ার্স। ইনস্টলেশন মেইনটেনেন্স কোনো মুভিং পার্টস নাই, এই কারণে কোনো সাউন্ড কোনো নয়েজ হয় না। তুমি ছোট ছোট সাইজের যে কোনো প্যানেল ইউজ করে তুমি তোমার লোড রান করতে পারো। সো অনেক কিছু আছে, অনেক অ্যাডভান্টেজ আছে। তো এখন শুধু একটা সোলার প্যানেল দিয়েই তো আসলে পুরো সিস্টেম হলো না। একটা টোটাল সোলার সিস্টেমে, যেটাকে আমরা অনেক সময় সোলার হোম সিস্টেম বলি অথবা SHS, আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি জি স্যার। স্যার। জি স্যার। তো বলতেছিলাম সেটা হচ্ছে যে একটা সোলার সিস্টেমের কিন্তু শুধু একটা প্যানেল থাকে না, এর সাথে আরো অনেক কিছু থাকে, যেটা মিলে একটা টোটাল সোলার সিস্টেম বলা হয়। অনেক সময় এটাকে সোলার হোম সিস্টেম, যেটাকে আমরা সংক্ষেপে SHS নামেও বলি, সোলার হোম সিস্টেম, SHS অথবা সোলার সিস্টেম বলে থাকি। তো এখন এখানে আসলে কি কি কম্পোনেন্টস থাকে, এর ভিতর একটা কম্পোনেন্টস আমরা এতদিন ধরে ডিসকাস করছি, সেটা হচ্ছে সোলার মডিউল। এর সাথে আর থাকে হচ্ছে স্টোরেজ ব্যাটারি। সোলার মডিউল, ব্যাটারি এবং লোডকে কন্ট্রোল করার জন্য থাকে হচ্ছে কন্ট্রোল সিস্টেম, এবং সবগুলোকে কানেকশন দেওয়ার জন্য আমার লাগে হচ্ছে ওয়্যার বা ওয়্যারিং সিস্টেম বা ডিস্ট্রিবিউশন সিস্টেম, এবং ফাইনালি আমার যেসব লোডগুলো রান করব সেগুলো। এই সব কিছু মিলে কিন্তু আসলে আমার টোটাল সোলার সিস্টেম বা সোলার ফটোভোল্টাইক সিস্টেম বা সোলার হোম সিস্টেম। তো আমরা শুধু সোলার মডিউল নিয়ে ডিসকাস করেছি, আমরা এখন কিছু আইডিয়া নিব হচ্ছে ব্যাটারি এবং কন্ট্রোল ইউনিট সম্পর্কে। তো আমরা আসি ব্যাটারির কেসে। একটা টোটাল সোলার সিস্টেমের যা কস্ট, তার 40% কস্ট হচ্ছে ব্যাটারি দিতে চায়। একটা সোলার প্যানেলের লাইফ টাইম 20 থেকে 25 বছর হলেও একটা ব্যাটারির লাইফ টাইম সর্বোচ্চ 3 থেকে 4 বছর হয়। তার মানে একটা 20 বছরের টোটাল সিস্টেমের জন্য 3 থেকে 4 বার ব্যাটারি রিপ্লেস করতে হয়, এবং প্রতিবার রিপ্লেস করার মানেই হচ্ছে নতুন ব্যাটারি কেনা। এবং ওই যে বললাম যে টোটাল যা কস্ট খরচ, নর্মালি সোলার সিস্টেম ইনস্টল করতে 100 টাকা খরচ হলে 40 টাকা ব্যাটারিতে যাবে, এই 40 টাকা কিন্তু তোমাকে 20 বছরের লাইফ টাইমে 3 থেকে 4 বার দিতে হয়। এই কারণে ব্যাটারির মেইনটেনেন্সটা খুবই ইম্পর্টেন্ট, এবং বড় বড় সিস্টেম ব্যাটারি ইউজ করে না, ঠিক আছে। শুধুমাত্র ছোট ছোট সোলার হোম সিস্টেম বা যেখানে গ্রিড নাই, তারা ব্যাটারি সহ কানেকশনটা ইউজ করে থাকে। এখন যদি ব্যাটারি ইউজ করতে হয় তাহলে তার কি কি টার্মিনোলজি আমাদেরকে জানতে হবে বা খেয়াল করতে হবে সেগুলো। প্রথমে আসি ব্যাটারি রেটিং কিসে থাকে, অ্যাম্পিয়ার আওয়ার। মোবাইলের ব্যাটারি আমরা মিলি অ্যাম্পিয়ার আওয়ারে দেখি, কারণ এই ব্যাটারির ক্যাপাসিটি ছোট, কিন্তু সোলার প্যানেল বড় ব্যাটারি, তার ক্যাপাসিটিও বড়, তার অ্যাম্পিয়ার আওয়ার। অ্যাম্পিয়ার আওয়ারের ব্রেকডাউনটা কেমন, 80 অ্যাম্পিয়ার আওয়ার যদি আমরা বুঝতে চাই,
তাহলে the battery can supply 8 ampere current for 10 hours or the battery can supply 4 ampere current for 20 hours. এটা হচ্ছে অ্যাম্পিয়ার আওয়ারের ব্রেকডাউন। এখন আমরা কিছু টার্মিনোলজি দেখি ব্যাটারির ক্ষেত্রে। ফার্স্ট টার্মিনোলজি হচ্ছে স্টেট অফ চার্জ। স্টেট অফ চার্জ আসলে বাংলায় করলে যেটা বোঝায় সেটা হচ্ছে ব্যাটারির চার্জিং স্ট্যাটাসটা কত। আমরা যারা স্মার্টফোন ইউজ করি সবাই ব্যাটারির পাশে একটা পার্সেন্টেজ সাইন দেখায়। ফুল চার্জ হয়ে গেলে 100% তুমি ইউজ করতেছো, কখনো দেখাবে 70%, 56%, 20%। এই যে পার্সেন্টেজ গুলো দেখাচ্ছে এটা হচ্ছে ওই ইনস্ট্যান্ট অফ টাইমে ব্যাটারির চার্জিং স্ট্যাটাসটা কত, and this is called the state of charge. So the state of charge at any moment is the amount of charge left. So 50% state of charge মানে 50% চার্জ আছে, 30% state of the charge মানে হচ্ছে 30% চার্জ remaining. Next one, cycle. Cycle. সাইকেল হচ্ছে জাস্ট একটা ব্যাটারিকে ফুল চার্জ থেকে কোনো একটা অবস্থা পর্যন্ত ডিসচার্জ করে আবার সেই চার্জের অবস্থায় নিয়ে আসা পর্যন্ত টোটাল যে পিরিয়ড এটা হচ্ছে একটা সাইকেল। So the sequence of discharging to the load and then charging up to the state of charge is called a cycle. তোমার ধরো এখন স্টেট অফ চার্জ হচ্ছে 80%, তুমি কি করলা এটাকে আবার ডিসচার্জ করে আবার আগের অবস্থানে নিয়ে আসলে এটা হচ্ছে একটা সাইকেল হলো। এটা ব্যাটারির ডাটা শিটে মেনশন করা থাকে, একটা ব্যাটারির লাইফ টাইমে টোটাল কতগুলো সাইকেল পাওয়া সম্ভব। সাইকেলকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শ্যালো সাইকেল, একটাকে বলা হয় ডিপ সাইকেল। সো হোয়াট ইজ শ্যালো সাইকেল? তুমি ব্যাটারিকে 100% চার্জ দেওয়ার পরে 20% ডিসচার্জ করছো, পরে আবার ফুল চার্জ করছো, তার মানে ব্যাটারিটা কিন্তু খুব অল্প পরিমাণ ডিসচার্জ হয়েছে, এটাকে বলা হয় শ্যালো সাইকেল। হোয়ারাস তুমি ব্যাটারিটাকে ফুল চার্জ করার পরে 100% চার্জ করার পরে 80% ডিসচার্জ করে ফেলছো, পরে আবার ফুল চার্জ আনছো, এটাকে বলা হয় ডিপ সাইকেল। দ্যাট মিন্স তুমি কি খুব অল্প পরিমাণ ডিসচার্জ করতেছো না বেশি ডিসচার্জ করতেছো, একেবারে এটার উপর ডিপেন্ড করে হচ্ছে শ্যালো সাইকেল এবং ডিপ সাইকেল। এবং ব্যাটারির লাইফ টাইমও ডিপেন্ড করে যে আসলে কতগুলো শ্যালো সাইকেল বা কতগুলো ডিপ সাইকেল করা হয়েছে। কারণ খুব ফ্রিকোয়েন্টলি চার্জ দেওয়ার মানেই হচ্ছে ব্যাটারির ভেতরকার প্লেটের কেমিক্যাল রিঅ্যাকশন হয়, ব্যাটারির ভিতরে হিট ক্রিয়েট হয়, টেম্পারেচার বেড়ে যায়, ব্যাটারির লাইফ টাইম কমে যায়। এখন এই সাইকেল থেকে আসবে হচ্ছে সাইকেল লাইফ। সেটা কেমন? সেটা হচ্ছে, আচ্ছা এই সাইকেল লাইফ বোঝার আগে আমি চার্জিং এফিসিয়েন্টটা বুঝে নিই একটু। চার্জিং এফিসিয়েন্সিটা বুঝে নিলে ওটা একটু আরেকটু সোজা হবে। চার্জিং এফিসিয়েন্সি হচ্ছে, এফিসিয়েন্সি মানে তো বুঝতে পারতেছি, ইন আউটপুট ওভার ইনপুট। তার মানে আমি ব্যাটারিটাকে ফুল চার্জ করতেছি 100%, কিন্তু কতটুকু রিকভার করতে পারছি। একটা নতুন ব্যাটারি 100% চার্জ দিলে আরাউন্ড 99% রিকভার করা যায়, কিন্তু আস্তে আস্তে ব্যাটারি যখন পুরাতন হতে থাকে, এজিং হয়ে যায়, তখন কি হয় 90%, 80% আস্তে আস্তে করে রিডিউস হয়ে যায়। তার মানে তার এফিসিয়েন্সি ড্রপ করছে। এটা হচ্ছে চার্জিং এফিসিয়েন্সি। এখন এই চার্জিং এফিসিয়েন্সি থেকে সাইকেল লাইফটা বুঝি। নতুন ব্যাটারি যখন কিনে আনি তখন তার এফিসিয়েন্সি কত থাকে? 99% বা 100%। এক মাস পরে দেখা গেল 95%, 6 মাস পরে দেখা গেল 90%, এক বছর পরে দেখা গেল 85%। তার মানে এই যে পিরিয়ড চলতেছে এর ভিতর কিন্তু আমি অনেকগুলো সাইকেল পাচ্ছি। যতদিন না ব্যাটারির এফিসিয়েন্সি 80% এ এসে পৌঁছায় ততদিন পর্যন্ত যতগুলো আমি টোটাল সাইকেল পেয়েছি এটাকে বলা হয় সাইকেল লাইফ। The number of cycles that can be obtained from a battery
before its capacity is reduced to 80%. তার মানে ব্যাটারির এফিসিয়েন্সি 80% আসা পর্যন্ত আমি যতগুলো সাইকেল পেলাম সেটা হচ্ছে সাইকেল লাইফ। হতে পারে এটা আমি 1 বছর বা 1.5 বছর ধরে, পরে দেখলাম এটা 80% এখন। তার মানে এই 1.5 বছর পর্যন্ত আমি যতগুলো সাইকেল পেয়েছি এটা হচ্ছে সাইকেল লাইফ। এই যে কথাগুলো আমরা দেখলাম, কিছু টার্মিনোলজি, স্টেট অফ চার্জ, সাইকেল, শ্যালো সাইকেল, ডিপ সাইকেল, সাইকেল লাইফ, চার্জিং এফিসিয়েন্সি, এগুলো ব্যাটারির মেইনটেনেন্সের জন্য আমাদেরকে কাজে লাগে। এছাড়াও আরো কিছু টার্ম আছে যেগুলো আমরা ব্যাটারির কন্ডিশন চেক করার জন্য চেক করে থাকি, যেমন স্পেসিফিক গ্র্যাভিটি। এটা হচ্ছে ব্যাটারির ভেতরের লেয়ারটা বা লেভেলটা কেমন আছে সেটা চেক করা। এটা হচ্ছে ব্যাটারি সম্পর্কিত কথাবার্তা গেল। এরপরে আসি হচ্ছে চার্জ কন্ট্রোলার। এই যে আমরা বললাম যে কম্পোনেন্টস এর ভিতরে আরেকটা কম্পোনেন্ট হচ্ছে কন্ট্রোল ইউনিট। যেই কন্ট্রোল ইউনিটের নামটা হচ্ছে চার্জ কন্ট্রোলার বলে। এটা খুবই বেসিক নাম। এই চার্জ কন্ট্রোলারের সাথে এখানে এখন অ্যাডভান্স চার্জ কন্ট্রোলারে অনেকগুলো ফাংশন অ্যাড হয়ে গিয়েছে, বাট আমরা বেসিক চার্জ কন্ট্রোলারের কাজটা বুঝি। চার্জ কন্ট্রোলারের বেসিক কাজটা হচ্ছে সোলার প্যানেল থেকে প্রথমে এনার্জিটা যায় ব্যাটারিতে এবং ব্যাটারি থেকে যায় হচ্ছে লোডে। যখন সানলাইট থাকে সোলার প্যানেল ব্যাটারিকে চার্জ করে, আর যখন আমার লোড চালানোর দরকার হয় তখন ব্যাটারি লোডে সেটা ডিসচার্জ করে। এখন সোলার প্যানেল যে ব্যাটারিকে চার্জ করবে, এটাকে কন্টিনিউয়াসলি চার্জ করেই যাবে? ব্যাটারি ধরো চার্জিং এর আর দরকার নেই, তারপরেও ব্যাটারিকে চার্জ করেই যাবে? ব্যাটারি সোলার প্যানেলের সাথে কানেক্টেড থাকবে। থাকলে অসুবিধাটা কি? ব্যাটারি গরম হইতে থাকবে, ব্যাটারি লাইফ টাইম কমে যাবে। আবার ব্যাটারি যখন লোডে ডিসচার্জ করতেছে তখন কি একদম সবসময় জিরো হয়ে যাবে? জিরো হয়ে যাওয়ার পর ব্যাটারি বন্ধ হয়ে যাবে বা লোড বন্ধ হয়ে যাবে? তাহলেও কিন্তু ব্যাটারির উপরে প্রেসার পড়ে, ব্যাটারির এফিসিয়েন্সি কমে যায়। এই দুটা কেসটাকে প্রোটেক্ট করার জন্য আমরা মূলত চার্জ কন্ট্রোলার ইউজ করি। তাহলে একটা কাজ হচ্ছে সোলার প্যানেল থেকে ব্যাটারি যাতে ওভারচার্জ না হয়। ওভারচার্জ মানে 100% চার্জ হয়ে গেলে ব্যাটারি যাতে সোলার প্যানেলের সাথে আর কানেক্টেড না থাকে, এইটাকে ডিসকানেক্ট করে দিবে হচ্ছে চার্জ কন্ট্রোলার। সোলার প্যানেল থেকে ব্যাটারি 100% চার্জ হয়ে গেল, চার্জ কন্ট্রোলার সেটা সেন্স করে প্যানেল থেকে ব্যাটারিকে ডিসকানেক্ট করে দিবে, সার্কিট ব্রেকার দিয়ে ট্রিপ করে দিবে। দ্যাট মিন্স ব্যাটারি থেকে সোলার প্যানেল থেকে ব্যাটারি যেন আর ফার্দার চার্জ না হয়। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে ব্যাটারি থেকে যখন লোডে ডিসচার্জ হবে তখন যেন একটা সার্টেইন ব্যাটারি চার্জ থাকা পর্যন্ত ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে দেয়। যেমন ধরো ব্যাটারি এখন 100% চার্জ আছে, লোডে ডিসকানেক্ট করতেছে, ডিসচার্জ করছে করছে করছে, ব্যাটারির স্টেট অফ দ্য চার্জ চলে আসলো হচ্ছে 20%, মানে 80% ডিসচার্জ করে দিছে, এখন স্টেট অফ চার্জ দেখাচ্ছে 20%। তার মানে হচ্ছে এখন 20% চার্জ বাকি আছে। এই অবস্থায় কি করবে? ব্যাটারি যাতে লোডে আর ফার্দার ডিসচার্জ না করতে পারে, এই অবস্থায় লোড থেকে ব্যাটারিকে ডিসকানেক্ট করে দিবে চার্জ কন্ট্রোলার। তাহলে একটাকে আমরা এই দুইটা টার্মকে, একটাকে বলে থাকি হাই ভোল্টেজ ডিসকানেক্ট, একটাকে বলে থাকি লো ভোল্টেজ ডিসকানেক্ট। হাই ভোল্টেজ ডিসকানেক্ট হচ্ছে প্যানেল থেকে ব্যাটারিটাকে ফার্দার চার্জিংটা প্রোটেক্ট করে, ওভারচার্জ না হয়। আর লো ভোল্টেজ ডিসকানেক্টর যাতে হয় হচ্ছে ওভার ডিসচার্জ না হয়। ওভার ডিসচার্জ বলতে একটা সার্টেইন লেভেলে আসার পরে যাতে সে আর ফার্দার ডিসচার্জ না হতে পারে। এটা হচ্ছে একদম বেসিক চার্জ কন্ট্রোলারের কাজ। এছাড়াও এখন চার্জ কন্ট্রোলার আরো কিছু কাজ করে, যেমন হচ্ছে ওই যে আমরা বলেছি এর আগে আইপি কার্ভ থেকে যে ম্যাক্সিমাম পাওয়ার বের করে আনার জন্য আমাদেরকে ওই ভোল্টেজ বা কারেন্টটা নিতে হবে। এখন ওই ভোল্টেজ বা কারেন্ট কিভাবে নিবে এইটা সেন্স করার জন্য চার্জ কন্ট্রোলারে একটা প্রোগ্রাম করা থাকে। তখন এই চার্জ কন্ট্রোলারের নাম হয়ে যায় এমপিপিটি চার্জ কন্ট্রোলার। এম এর পুরো ফর্ম হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকার চার্জ কন্ট্রোলার। মানে হচ্ছে চার্জ কন্ট্রোলার তো এই কাজটা করবেও, তার সাথে অ্যাডিশনালি সে এই কাজটাও করবে, প্যানেল থেকে ম্যাক্সিমাম পাওয়ারটা এক্সট্রাক্ট করবে।
তার সাথে চার্জ কন্ট্রোলারের আরো কাজ থাকে, এসি টু ডিসি কনভার্ট করে দিবে, ফাংশন দেওয়া আছে। তার মানে পুরা কন্ট্রোল ইউনিটটা অনেকগুলো ফাংশনও থাকতে পারে, কিন্তু যদি কিছু নাও থাকে তাহলেও অ্যাটলিস্ট এই দুটো ফাংশন থাকবেই। আচ্ছা। এখন আসি হচ্ছে আরেকটা কম্পোনেন্টস, সেটাকে হচ্ছে চার্জ কন্ট্রোলারের ভেতরেও থাকতে পারে, আলাদা করেও লাগানো হতে পারে, সেটা হচ্ছে ইনভার্টার। যেহেতু সোলার প্যানেল জেনারেশন করতেছে ডিসি, কিন্তু আমার কোনো লোড আছে যেটা এসি তে চলতে হবে, তার মানে আমি তো আর সোলার প্যানেল দিয়ে ডিরেক্টলি চালাতে পারবো না, আমাকে একটা ইনভার্টার দিয়ে কনভার্ট করে নিতে হবে পাওয়ারটা। এখন সেটা আমরা কিভাবে করতে পারি? তো ইনভার্টারে নরমালি কাজ হচ্ছে, ইনভার্টারের ইনপুটে তুমি ডিসি দিয়ে দিবা ও আউটপুটে তোমাকে এসি দিয়ে দিবে। কিন্তু ইনভার্টারের ডিজাইনের ক্ষেত্রে আমাদেরকে কিছু কন্ডিশন খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা শুরু করার আগে আমি একটু সবাই একটু অ্যাটেন্ডেন্সটা সাবমিট করে দাও, এটা দিয়ে তারপরে আমি আবার এখানে ইনভার্টারে আসি। সবাই অ্যাটেন্ডেন্সটা সাবমিট করো, আমি দেন আবার ওখানে আসছি। স্যার লিংক কি দিয়েছেন? এখন তো আসে নাই স্যার লিংক। আসেনি স্যার। এখন দিয়েছি, একটু রিফ্রেশ দাও, চলে আসবে। জি স্যার আসে।
আচ্ছা, সো আমরা ইনভার্টারের যে কথাটায় আসছিলাম সেটা হচ্ছে, যেহেতু আমাদেরকে এসি লোড চালাতে হবে ইনভার্টারের কারণ, এবং ইনভার্টারের থ্রুতে আমরা যেসব এসি লোড রান করব, আমাকে খেয়াল করতে হবে আমার এই এসি লোডের ভিতর এমন কোনো লোড আছে কিনা যেই লোডগুলো আসলে সার্জ পাওয়ার কনজিউম করে। আচ্ছা, ইনভার্টারের আসলে কাজটা কি? ইনভার্টারে আমি একটা ইনপুট দিব, ইনভার্টার আমাকে আউটপুট দিবে। আমি যদি ধরে নিই আমার ইনভার্টার 95% এফিশিয়েন্ট, তার মানে আমাকে ইনভার্টারকে ওই যে সে 5% লস, এর থেকে বেশি অ্যামাউন্ট অফ ইনপুট দিতে হবে, আদারওয়াইজ তো আমার লোড চলবে না। আমার 100 ওয়াটের লোড চালাতে হবে, ইনভার্টার 95% এফিশিয়েন্ট, তার মানে আমাকে অবশ্যই ইনপুট 100 ওয়াটের বেশি দিতে হবে, কারণ লসটা হয়ে যেন এক্স্যাক্টলি 100 ওয়াট আমার আউটপুটে থাকে। তো এখন এই যে ইনভার্টার দিয়ে আমি যেসব এসি লোড চালাবো, এর ভিতর এমন কোন লোড আছে কিনা যেটা সার্জ পাওয়ার কনজিউম করে। এখন এই সার্জ পাওয়ার তোমরা জানো, সার্জ পাওয়ার আসে হচ্ছে সার্জ কারেন্ট থেকে। আমাদের কিছু কিছু লোড আছে যেই লোডগুলোর কারেন্ট কনজাম্পশন বা পাওয়ারটা দুই ধরনের, একটা হচ্ছে সার্জ পাওয়ার, একটা হচ্ছে কন্টিনিউয়াস পাওয়ার। সহজভাবে ধরি, আমি ধরো একটা রেফ্রিজারেটর রান করব, রেফ্রিজারেটর। এখন রেফ্রিজারেটরের ভেতরে একটা মোটর আছে, এবং আমরা মোটরের ক্ষেত্রে জানি যে মোটর ইনিশিয়ালি স্টার্টিং পারপজে ইনার্শিয়ার কারণে 2 থেকে 3 সেকেন্ডের জন্য কন্টিনিউয়াস কারেন্টের 2 থেকে 3 গুণ বেশি কারেন্ট কনজিউম করে। এটা তোমরা টেস্ট করে দেখছো। যেমন ইনিশিয়ালি ধরো একটা মোটরের কারেন্ট কনজাম্পশন হচ্ছে 2 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে কন্টিনিউয়াস, সব সময় নিবে। কিন্তু ইনিশিয়ালি যখন স্টার্ট করবে মোটরটা 2-3 সেকেন্ডের জন্য কারেন্ট হয়ে যাবে 5 থেকে 6 অ্যাম্পিয়ার। এখন তোমার ভোল্টেজ তো ফিক্স, তাহলে কারেন্ট হয়ে গেছে 6 অ্যাম্পিয়ার, তাহলে পাওয়ার কিন্তু অনেক বেড়ে গেল। এখন এই পাওয়ারটা কতক্ষণের জন্য লাগবে? 2 সেকেন্ড, 3 সেকেন্ড। এখন তুমি যদি ইনভার্টার ডিজাইনের সময় এই ফ্যাক্টরটা মাথায় না রাখো, তাহলে কিন্তু তোমার মোটর চলবে না, স্টার্টই নিতে পারবে না। কারণ তোমাকে ওই সার্জ পাওয়ারের যে পাওয়ারটা লাগবে, ওই পাওয়ার ধরে ইনভার্টার ডিজাইন করতে হবে। হতে পারে যে কিছুক্ষণ পরে কিন্তু আর ওই পাওয়ার, অত পাওয়ার লাগবে না, তার 1/3 পাওয়ার আসলে আমার লাগছে। এই কারণে ইনভার্টার ডিজাইনের সময় আমাদেরকে এই লোড হিসাব করতে হয়, বা লোড খেয়াল করতে হয় আমার লোডের ভিতরে এমন কোন লোড আছে কিনা। এই কথাগুলো এখানে লেখা আছে, তোমরা রিডিং করলে বুঝতে পারবে। Surge power is the maximum power that inverter can supply, usually only a short time. Continuous power is the power that inverter has to supply on a steady basis. Continuous basis supply করতে হবে। For example, this would be what a refrigerator pulls after the first few seconds it takes for the motor to start. একটা রেফ্রিজারেটর উদাহরণ দিয়ে যদি আমরা বলি, তাহলে কয়েক সেকেন্ডের জন্য এটা সার্জ পাওয়ার লাগে, কিন্তু তারপর এটা কন্টিনিউয়াস পাওয়ারে যায়, এবং এটার যে ম্যাক্সিমাম পাওয়ার, এই পাওয়ার ধরেই আমাকে ইনভার্টার ডিজাইন করতে হবে। সো আমরা ধরে নিই একটা রেফ্রিজারেটর 100 ওয়াট কনজিউম করে কন্টিনিউয়াস, কিন্তু সেই ইনিশিয়াল স্টার্টিং এর জন্য তার পাওয়ার লাগে হচ্ছে 300 ওয়াট। এখন তোমাকে ইনভার্টার ডিজাইন করতে হবে কিন্তু 300 ওয়াট ধরে, নট 100 ওয়াট, তাহলে কিন্তু রেফ্রিজারেটর স্টার্টই নিবে না, ইনভার্টার ট্রিপ করবে। এগুলো হচ্ছে কিছু স্টেপস আমাদেরকে খেয়াল রাখতে হয়। স্যার ক্যাপাসিটর জাতীয় জিনিস ইউজ করতে হবে? বুঝি নাই। বলছি ক্যাপাসিটর জাতীয় জিনিস ইউজ করতে হবে সার্জ পাওয়ার? কেন পারবা না? সবই তো পারবা। মানে কিসে ইউজ করতে চাচ্ছ, ডিসি তে না এসি তে? মানে বেশি পাওয়ার লাগবে কিছু সময়ের জন্য। হ্যাঁ, কিছু সময়ের জন্য বেশি পাওয়ার লাগবে না, সেজন্য বলছি স্যার ইউজ করা যায় কিনা। মানে তুমি ক্যাপাসিটর ইউজ করতে চাচ্ছ কি কারণে? স্যার মানে পাওয়ার একটু বেশি লাগবে না কিছু সময়ের জন্য, হ্যাঁ, সেই জন্য ইউজ করা যায় কিনা বা ইউজ করা হয় কিনা। পাওয়ার বেশি লাগবে কিনা, এটা তো পাওয়ার তো তোমার বেশি লাগতেছে, এটা তো তোমাকে অলরেডি তুমি লোডে ডেটাশিট দেখে বের করে ফেলছো। এখন
তোমার ইনভার্টারের ডিজাইন করার সময় তোমাকে এখন তাহলে কি করতে হবে? তোমার হিসাব করতে হবে যে তোমার পাওয়ার কত লাগতেছে, 300। তাহলে এখন তোমাকে তাহলে ইনপুট কত দিতে হবে? ইনভার্টারের লস হিসাব করে তোমাকে ইনপুট দিতে হবে, ডেফিনেটলি 300-র বেশি। তাহলে তারপরে যে ইনপুটটা দিলা সেটা ইনভার্টারের লস হয়ে বাকিটুকুন আমার আউটপুটে যাবে। এখন এটার সাথে তুমি আর অ্যাডিশনালি ক্যাপাসিটরের কথাটা কেন বলতেছো? ক্যাপাসিটর জিনিসটা কি করবে? আর স্যার ও মেবি বুঝাইতে চাইতেছে যে কারেন্ট লিড করবে, আমি সেই জন্য স্যার বলছিলাম। মানে ফ্যানে লাগানো হয় তো স্যার, আমি উপস্থিত বুদ্ধি হিসেবে বললাম। ফ্যানের ক্যাপাসিটরের তো এই কাজ না, ফ্যানের ক্যাপাসিটরের তো অন্য কাজ। অ্যাঙ্গেল ডিফারেন্সটা ঠিক করে। ফ্যানের ক্যাপাসিটরের তো এই কাজ না, ফ্যানের ক্যাপাসিটরের কি কাজ? স্যার স্টার্টিং এ একটা গতি দেওয়া, মানে Starting স্টার্টিং এর গতি দেওয়া না তো, স্টার্টিং এর গতি দেওয়া ঠিক না। মানে মুভমেন্ট আর ব্যাক ইএমএফ দাও। ফ্যানের হচ্ছে যেহেতু সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর থাকে, এটা কি করে কোনো একটা দিকে ঘুরতে পারে না, মানে সে একদিকে একবার এদিকে যায় একবার এদিকে যায়, পজিটিভ নেগেটিভ এরকম হইতে থাকে। জাস্ট যদি সহজভাবে বুঝি, ওই ক্যাপাসিটরটা কাজ করবে কি, তাকে যে কোনো একদিকে ঘুরাই দিবে, যেটা আমরা হাত দিয়ে ঘুরাইলেও হয়। এরপরে হচ্ছে ফ্যান ঘুরতে থাকবে। ফ্যানের ক্যাপাসিটরের কাজটা হচ্ছে স্টার্টিং পারপোজের কাজ, তাই তো নাকি? ফ্যানে যে সিঙ্গেল ফেজ স্টার্টার, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর থাকে, এটা তো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের প্রিন্সিপালি। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর যেহেতু একা একা যে কোনো একদিকে ঘুরতে পারে না, এই ঘোরানোর কাজটা আসলে করে থাকে একটা ক্যাপাসিটর। আচ্ছা, সো এইখানে গেল হচ্ছে ইনভার্টার রিলেটেড কথাবার্তা, যে ইনভার্টার আসলে কি করে। তো আমরা যে কম্পোনেন্টস গুলো সম্পর্কে বলে আসছিলাম, সেই কম্পোনেন্টস এর মডিউল আমরা দেখেছি, মডিউল সম্পর্কে আইডিয়া, ব্যাটারি সম্পর্কে কিছু আইডিয়া আমরা পেয়েছি, কন্ট্রোল ইউনিট যেটা কনভার্টার এবং ইনভার্টার এবং চার্জ কন্ট্রোলার সম্পর্কে কথাবার্তা গেল। এরপরে ডিস্ট্রিবিউশন সিস্টেম হচ্ছে ওয়্যারিং। তো এই কত সাইজের ওয়্যার লাগবে, কত ডায়ামিটারের ওয়্যার আসলে আমরা কানেকশন দিব ইন টার্মস অফ লোড এবং কারেন্ট ক্যাপাসিটি, কারণ ওয়্যার তো ডিপেন্ড করবে আমার কারেন্ট কতটুকু তার উপর বেসিস করে। তো সেটা আমরা যখন ডিজাইন প্রসেসে চলে যাব তখন আমরা ওয়্যারের ডিজাইনটাও দেখব এবং ওয়্যারের কারেন্ট ক্যালকুলেশন কিভাবে করে কত ডায়ামিটার চুজ করতে হয় সেটা আমরা পরে দেখবো। আর লোড সম্পর্কে তো বলার কিছু নাই, লোড হচ্ছে আমার তো লোড যেগুলো আমি চালাবো এগুলো তো আমার ফিক্সড, টিভি চালালাম বা ফ্যান চালালাম বা রেফ্রিজারেটর চালালাম, এটা তো আর নতুন করে এগুলো সম্পর্কে জানার কিছু নাই। শুধুমাত্র পাওয়ার রিকোয়ারমেন্টস গুলো জানতে হবে, যে আমি যেসব লোড রান করছি সেই লোডের পাওয়ার রিকোয়ারমেন্টস গুলো কত। তো এইগুলো জানা হয়ে গেলে আমরা এর পরে আসলে যেটাতে যাব সেটা হচ্ছে যে আমরা কিভাবে ডিজাইনটা শুরু করব। আমরা যে টোটাল সোলার সিস্টেমের কথা বলছি বা সোলার ফটোভোল্টাইক সিস্টেমটা বলছি, সেটা ডিজাইনটা আমরা কিভাবে শুরু করব, তার কিছু স্টেপ আছে। প্রথমে এই কাজটা করব, তারপরে গিয়ে আরেকটা কাজ করব, তারপরে আরেকটা কাজ করব। কোনো কাজ আছে যে যেটা আগে পরে করা যায়, কিন্তু কোনো একটা কাজ আছে যে যেটা আমি আগে না করলে এটা পরে ডিজাইন করতে গিয়ে আমি মানে ডিজাইন হবে না আমার। সেই স্টেপ গুলো না আসলে কি কি? আচ্ছা, তো সেই স্টেপ গুলো না আমি একটু তোমাদেরকে জাস্ট আমি একটা ফ্লো চার্টের মাধ্যমে একটু দেখাই যে ডিজাইনের স্টেপ গুলো না আসলে কিভাবে আসে। দ্যাট মিন্স আমরা যখন টোটাল একটা সোলার ফটোভোল্টাইক সিস্টেম ডিজাইন করতে যাব, তখন সেই ডিজাইনটা যখন ফলো করা হয় তখন আমরা কিভাবে কি কি স্টেপ ফলো করি। এই স্টেপের ভিতরে যে বললাম যে কিছু আগে পরে করা যাবে, কিন্তু কিছু কাজ হচ্ছে আমাকে একদম স্টেপ ফলো করে আগাতে হবে।
আচ্ছা, এখন আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটা আসলে তোমাদের লেকচার শিটে নাই, একটু খেয়াল করো। এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রসেস ফ্লোটা কিভাবে আছে। ধরো আমরা যদি এটাকে ফ্লো চার্ট বুঝাইতে চাই তাহলে প্রথমে আমাদেরকে ধরো স্টার্ট শুরু করলাম, এরপরে আমাদের কাজ হচ্ছে আমাদেরকে সাইট সিলেকশন করতে হবে। আমি আমার বাসায় বা কোনো একটা জায়গায় লোড রান করব সোলার প্যানেল দিয়ে, আগে আমাকে দেখতে হবে যে আমার সোলার প্যানেল বসানোর মতন জায়গা আছে কিনা, কিংবা সোলার প্যানেল বসানোর মতন জায়গা আছে সেখানে রেডিয়েশন আসে পড়ে কিনা, কোনো শেড আসে কিনা। তার মানে আমাকে সাইট সিলেকশন, স্ক্রিনিং অফ দ্য সাইট চুজ করতে হবে। এই সিলেকশন করতে গিয়ে আমাকে দেখতে হবে এই জায়গাটা সুইটেবল, ইয়েস অর নো, সুইটেবল কিনা। যদি সুইটেবল হয় এরপরে একদম ফার্স্ট কাজ হচ্ছে আমাকে লোড অ্যানালাইসিস করতে হবে, যে এখন আমি সোলার প্যানেল এখানে বসাইতে পারবো, তাহলে আমি কি কি লোড চালাইতে চাই এটা দিয়ে। 3টা টেলিভিশন, 2টা ফ্যান, একটা ফ্রিজ, ল্যাপটপ, কি কি চালাতে চাই, এটা হচ্ছে ফার্স্ট কাজ। এরপরে আমি ব্যাটারি কত সাইজের লাগবে বা ব্যাটারি ডিজাইন করব, কত সাইজের কত ক্যাপাসিটির কয়টা ব্যাটারি লাগবে, কত সাইজের কত ক্যাপাসিটির কয়টা সোলার প্যানেল লাগবে। ব্যাটারি এবং সোলার প্যানেল এইটা আগে পরে করা যায়, তুমি চাইলে আগে সোলার প্যানেল সাইজিং করতে পারো, পরে ব্যাটারি করতে পারো, বা এই দুটা আগে পরে করা যায়, কিন্তু লোড আগে করে নিতে হবে, তা না হলে দুটো হবে না, ব্যাটারি এবং সোলার সাইজিং দা প্যানেল। এগুলো হয়ে গেলে এরপরে আমাকে কন্ট্রোল ইউনিটের ডিজাইনে যেতে হবে। কন্ট্রোল ইউনিটের ভিতর কি কি আছে, চার্জ কন্ট্রোলার এবং ইনভার্টার যদি দরকার হয়। ইনভার্টার লাগবে এমন কোনো কথা না, যদি লাগে তাহলে ইনভার্টার, তার মানে কন্ট্রোল ইউনিটের ডিজাইন। আমি তো এতক্ষণ ধরে ইন্ডিভিজুয়াল ডিজাইন করছি, যখন সবগুলো ডিজাইন হয়ে যাবে আলাদা আলাদা, তারপর আমি এখন কমপ্লিট একটা ডিজাইনে চলে যাব, ডিটেইল ডিজাইন। ডিটেইল ডিজাইন হয়ে গেলে তারপর আমার কাজ শেষ, কিন্তু এটা হচ্ছে ডিজাইনিং পারপোজ। এখন যদি সোলার হোম সিস্টেমে যে দেখো প্রথম থেকে আসার পর যদি সোলার সিস্টেমের জায়গাটা আমার সুইটেবল না হয়ে থাকে, তাহলে আমাকে কি করতে হবে, নতুন একটা জায়গা খুঁজতে হবে। নতুন জায়গা খুঁজে পেয়ে আমাকে আবার প্রসেসটা ফলো করতে হবে। আর যদি নতুন জায়গা না পাই, তার মানে আমি আসলে এইগুলো না আসলে করেই লাভ নাই, কারণ আমার তো বসানোর জায়গাই নাই, তার মানে আমি সেটাকে এন্ড করে দিব। এইটা হচ্ছে আমাদের একদম বেসিক ডিজাইন প্রসিডিওর। আমাকে এই স্টেপগুলো ফলো করে করে টোটাল ডিজাইন কমপ্লিট করতে হবে। এইটা কিন্তু তোমাদের বইতে নাই, আমি জাস্ট তোমাদেরকে ডিজাইনটা দেখালাম। আমি আমার লেকচার শিটে যেটা আছে সেটা হচ্ছে আমি এখানে কথায় লিখে স্টেপগুলো দেখিয়েছি। সো এটা তোমরা এটা পড়লে তোমাদের আইডিয়া জেনারেট হয়ে যাবে। যেমন প্রথমে হচ্ছে লোড ক্যালকুলেশন, এখানে তারপরে সোলার স্টেপের সোলার রেডিয়েশন কতটুকু অ্যাভেইলেবল সেটা বলা আছে। সো ওখানে যেমন রেডিয়েশনটা ঠিক না, লোকেশনটা চুজ করা মানে রেডিয়েশনটা চেক করা। এরপরে এখানে দেখানো হচ্ছে যে প্রসেসটা, সেটা হচ্ছে কত সাইজের সোলার প্যানেল লাগবে, কত সাইজের ব্যাটারি লাগবে, কত সাইজের চার্জ কন্ট্রোলার লাগবে, তারপরে হচ্ছে ইনভার্টার লাগবে। এরপরে আসবে ওয়্যারিং টয়ারিং, আরো ডিজাইন বাকি আছে, মানে ওই যে কন্ট্রোলের ওইখানে গিয়ে ওয়্যারিং টয়ারিং সবকিছু আসবে। তারপরে তুমি ফাইনালি ডিটেইল ডিজাইন বা কমপ্লিট ডিজাইন করে লোডে চলে যাবে। আমরা নেক্সট ক্লাসে আসলে এই ডিজাইনেরই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো দেখব। আপাতত আমরা আজকে পর্যন্ত ডিজাইন স্টেপ গুলো দেখে রাখলাম। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার নেক্সট ক্লাসে তো কুইজ হবে না? কুইজ রিলেটেড ব্যাপার হচ্ছে যে আমরা নেক্সট উইকে ক্লাস টাইমে না নিলেও পসিবিলিটি আছে হচ্ছে থার্সডেতে, কারণ আমি এবি সেকশন হয়তো বা একসাথে নিব।
সো থার্সডেতে হয়তো বা বিকালে 5টার পরে অথবা ওয়েডনেসডেতে 5টার পরে। স্যার বুধবারে রাখেন স্যার, বুধবারে হলে আমাদের জন্য ভালো হয়। বুধবারে হলে ভালো হয়, বৃহস্পতিবারে 5টার পরে ক্লাস আছে একটা বায়োমেডিক্যাল। আচ্ছা, আমাকে 2 সেকশন একসাথে নিতে হবে। সো আমি ওই সেকশনের ডেটটা কবে দিয়েছি আমি আবার ওইটা ভুলে গেছি ওদেরটা। সো ওইটা একটু দেখে তোমাদেরকে আমি নিয়ে নিব। স্যার আমাদের শুধু বৃহস্পতিবারে না, মানে না আচ্ছা, হলে তোমাদের স্যার আমাদের জন্য বৃহস্পতিবারে ভালো না হয় হলে স্যার। ভালো। আমি তাহলে স্যার। ওদের ডেটটা দেখে যদি এমন হয় যে না সবারই সমস্যা হচ্ছে সেক্ষেত্রে হয়তো বা শনিবারে একটা টাইমে নিয়ে নিতে পারি, কারণ এমসিকিউ ক্লাস টেস্ট নিব তো এমসিকিউটা ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট। সো তোমরা যে কোনো সময় অ্যাটেন্ড করে দিয়ে দিতে পারবা। জি ওকে ওকে স্যার। আর এমসিকিউ কুইজটা হবে শুধুমাত্র সোলার ফটোভোল্টাইক পার্টের উপরে। সোলার রেডি স্যার আরেকবার যদি না, লিখে রাখতাম স্যার। সোলার ফটোভোল্টাইক পার্টের আজকে পর্যন্ত যা পড়েছি এই পর্যন্তর উপরে শোনা যায়নি স্যার, নেটের প্রবলেম ছিল স্যার। সোলার 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 ফটোভোল্টাইক ফটোভোল্টাইক পার্ট, সোলার ফটোভোল্টাইক পার্টের উপরে শুধু এমসিকিউ ক্লাস টেস্ট আজকে পর্যন্ত যা পড়লাম সেটা। তো আমি আরেকবার বি সেকশনের সাথে এর সাথে কনফার্ম হয়ে তোমাদেরকে আমি ডেটটা জানিয়ে দিব ক্লাসরুমে। সবাই একটু খেয়াল রাখবা, যেহেতু এমসিকিউ 15 থেকে 20 মিনিট সময় লাগবে। স্যার এমসিকিউ গুলা কি স্যার ডিপলি এমসিকিউ হবে না স্যার বেসিক এর স্যার? ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে এগুলো যদি বুঝে থাকো তাহলে তুমি এমসিকিউ অ্যাটেন্ড করতে পারবে। ওকে এখানে শর্ট ছোট ছোট হয়তো বা ম্যাথ থাকতে পারে, ছোট ছোট ম্যাথ, এবং এইগুলো সম্পর্কেও তোমার স্যার। আইডিয়া গুলো যদি থাকে তাহলেই হবে। ওকে স্যার। আমরা নেক্সট ক্লাসে পড়বো হচ্ছে এটা কমপ্লিট ম্যাথমেটিক্যাল ডিজাইন কিভাবে করা হয় সেইটা। সো যদি তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, আদারওয়াইজ আমরা আজকে এখানে শেষ করতে পারি। প্রশ্ন নাই স্যার। জি না, আসসালামু আলাইকুম স্যার।